আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। হাদির অবস্থা আশঙ্কাজনক, জানালেন চিকিৎসক। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল সহ ৩ জন আটক। চোরাগুপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইসি, বললেন কমিশনার সানাউল্লাহ। অনুপ্রবেশকারীদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান। সংস্কারের উদ্দীপনা হারিয়েছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ সুশীল সমাজ ও রাজনীতিবিদদের। বাস্তবায়নে বড় বাধা আমলাতন্ত্র। অন্যায়ে জড়িয়েছিলেন বহু বিচারক, বিদায়ী অভিভাষণে বললেন প্রধান বিচারপতি। অসৎ ও অসাধুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার তাগিদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। হাদির অবস্থা আশঙ্কাজনক, জানালেন চিকিৎসক। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল সহ ৩ জন আটক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। সকালে তাকে আবারও সিটি স্ক্যানে নেওয়া হয়, যেখানে মস্তিষ্কে মারাত্মকভাবে ক্ষতি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা। যদিও শুরুতে তার কিডনিতে সমস্যা দেখা দিলেও পরে সেটির কার্যক্ষমতা ফিরে আসে। দুপুরে এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে যান ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। তিনি সাংবাদিকদের জানান, গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে গেছে। শরীরের ভেতরে রয়ে যাওয়া বুলেটের অংশ অস্ত্রোপচারের মাধ্যমে বের করে আনা হয়েছে। বর্তমানে হাদি লাইফ সাপোর্টে আছেন এবং তার ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে। চিকিৎসকরা উল্লেখ করেন, খুব কাছ থেকে করা এই গুলিটি গুরুত্বপূর্ণ রক্তনালীগুলোর পাশ দিয়েই ভেদ করে গেছে। এরই মধ্যে বিদেশি চিকিৎসার জন্য তার কেস সামারি পাঠানো হয়েছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে ওসমান হাদিকে বিদেশে পাঠানো হবে, যদিও চূড়ান্ত সিদ্ধান্তটি নেবে তার পরিবার। অন্যদিকে ওসমান হাদির উপর হামলাকারী 2 জন সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন বলে নানা মাধ্যমে তথ্য মিলছে। তবে পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারী ফয়সাল ও আলমগীরের বৈধ পথে বিদেশ যাওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই। বিকেলে এক ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি জানিয়েছে, এই ঘটনায় 2 জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ আরও জানায়, জুলাই যোদ্ধা ও নির্বাচনে প্রার্থীরা যারা ঝুঁকিতে আছেন তাদের নিরাপত্তা দেওয়া হবে। সিসি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেল থেকে একজন ব্যক্তি অটোরিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর আদৌ দেশে আছেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও পুলিশ বলছে তাদের গ্রেপ্তারে অভিযান চলমান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চোরাগুপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইসি, বললেন কমিশনার সানাউল্লাহ। অনুপ্রবেশকারীদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান। নির্বাচনের আগে চোরাগুপ্তা হামলার আশঙ্কা করছে নির্বাচন কমিশন বা ইসি, তবে নাশকতাকারীদের উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না বলে দৃঢ়ভাবে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইন শৃঙ্খলার বিষয় নিয়ে বিভিন্ন বাহিনীর সাথে ইসির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। তিনি বলেন, যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরও দৃঢ় এবং সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন কমিশনার সানাউল্লাহ। তিনি বলেন, বাইরে থাকা সন্ত্রাসীদের গ্রেপ্তারের পাশাপাশি হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে হবে। এছাড়াও অনুপ্রবেশকারীদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। সানাউল্লাহ স্পষ্ট করে বলেন, যারা এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত বা প্রতিহত করার কোনো চেষ্টা করবে তারা ব্যর্থ হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বার্তা খুব পরিষ্কার, নির্বাচন সময় মতো হবে এবং নির্বাচনের পথে এই ধরনের বাধা তৈরি করার যে কোনো চেষ্টাই প্রতিহত করা হবে। নিরাপত্তা জোরদার করতে এবং সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়ে আনতে ইসি সকল প্রকার পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন। সংস্কারের উদ্দীপনা হারিয়েছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ সুশীল সমাজ ও রাজনীতিবিদদের। বাস্তবায়নে বড় বাধা আমলাতন্ত্র। সংস্কার ঘিরে অন্তর্বর্তী সরকারের উদ্দীপনা যেন অনেকটাই হারিয়ে গেছে। বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের উদ্বোধনী পর্বে বক্তারা মন্তব্য করেন, এসব সংস্কার বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা আমলাতন্ত্র। এমনকি অনেক ইস্যুতে রাজনৈতিক দলগুলোও একমত হতে পারছে না। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আক্ষেপ করে বলেন, অনেক আমলা এখনও ক্ষমতার কাছে নতি স্বীকার করে চলছে। অন্যদিকে নির্বাচন কমিশন আইন করে সংসদ সদস্যদের উপর নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় 1 ডজনের মতো সংস্কার কমিশন গঠন করেছিল, যাদের মোট সুপারিশ ছিল 400-এরও বেশি। কিন্তু 1.5 বছর পেরিয়ে যাওয়ার পরও দেখা যাচ্ছে এসব সুপারিশের বাস্তবায়ন হয়েছে নামমাত্রকায়। ঐক্যমত কমিশনেও সব পক্ষকে রাখা হয়নি, ফলে জাতীয় সমঝোতার লক্ষ্য সীমিত পরিসরের আলোচনায় পরিণত হয়েছে। এই স্থবিরতার কোনো ব্যাখ্যাও দেয়নি অন্তর্বর্তী সরকার। রিফর্ম ট্র্যাকারের উদ্বোধনে বক্তারা আরও অভিযোগ করেন, সংস্কার ইস্যুতে সরকার যেন হাল ছেড়ে দিয়েছে। এছাড়াও তথ্য উপাত্তের ধারাবাহিক স্বচ্ছতাও নেই। নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিবিদরা আরও সহিংসতা বা আক্রমণের শিকার হবেন কিনা এবং সরকার ও নির্বাচন কমিশন তাদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পারবেন কিনা সে ব্যাপারে খুব বড় ধরনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানরা বলেন, রাষ্ট্র পরিবর্তনের পথে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে রাজনীতিবিদ ও আমলারা। এদের নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার। তারা উদাহরণ দিয়ে বলেন, যে অধ্যাদেশগুলো হয়েছে তার মধ্যে অন্তত 10টি অধ্যাদেশের ক্ষেত্রে আমলাতন্ত্রের কাছ থেকে শক্তিশালী প্রতিরোধ এসেছে। এমনকি সাংবাদিকতা সুরক্ষা আইন করার প্রস্তাবও সরকার ফেলে দিয়েছে, যদিও আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আগামী 2 মাসের মধ্যে এই আইন করা হবে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের মতে, সংসদে অযোগ্য ব্যক্তিকে এনে তার কাছে ভালো সরকার পরিচালনার আশা করা যায় না। অন্যায়ে জড়িয়েছিলেন বহু বিচারক, বিদায়ী অভিভাষণে বললেন প্রধান বিচারপতি। অসৎ ও অসাধুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার তাগিদ। অবসরের আগে বিদায়ী অভিভাষণে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, অতীতে অন্যায়ে জড়িয়েছিলেন বহু বিচারক। তার মতে এই বিষয়টি জুলাই আন্দোলনের অনুঘটক হিসেবে কাজ করেছিল। তিনি পদোন্নতির জন্য রাজনৈতিক পদলেখন থেকে বিচারকদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন। প্রধান বিচারপতি বলেন, অসৎ ও অসাধু বিচারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা। একই সাথে বিচারকদের সুযোগ সুবিধা বাড়াতে সরকারকে তাগিদও দেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের 5 দিন পর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 5 জন বিচারপতি পদত্যাগ করেন। এরপর গত 11ই আগস্ট সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। প্রধান বিচারপতি হিসেবে তার 1 বছরেরও বেশি সময়ের দায়িত্বে বিচার বিভাগে আমূল পরিবর্তন এসেছে। তার হাত ধরেই বিচার বিভাগের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের যাত্রা শুরু হয়। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে তিনি আগামী 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন। অবসরে যাওয়ার আগে দেওয়া এই বিদায়ী অভিভাষণে তিনি সারা দেশের বিচারকদের উদ্দেশ্যে বিচার বিভাগের স্বাধীনতা, দায়বদ্ধতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের বিচারকগণ যে পরিমাণ মামলা নিষ্পত্তি করেন তা তার কাছে সবসময় অবিশ্বাস্য মনে হয়েছে। অভিভাষণে প্রধান বিচারপতি আরও বলেন, বিচার বিভাগকে জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া, মামলার জট কমানো সহ ন্যায় বিচারের মাধ্যমে শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠা করাই ছিল তার মূল লক্ষ্য। সারা দেশের বিচারকদের কর্মপরিবেশ ও বেতন ভাতা এখনও যথেষ্ট নয় জানিয়ে তিনি বলেন, বিচারকদের বঞ্চিত রেখে দেওয়ার মানসিকতা পরিবর্তন করতে হবে। তিনি পরামর্শ দেন, বিচারকগণের আবাস সংকট নিরসনে একটি স্থায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে। এছাড়াও নিয়মিত বদলির বিষয় বিবেচনায় নিয়ে সম্পূর্ণ সুসজ্জিত বাসগৃহ নির্মাণ করতে হবে। বিচারকদের বোধ, ভারসাম্য ও নৈতিকতা বজায় রাখতে সুস্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার উপরও তিনি জোর দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।